আজকে জিও বাংলার ফুড কথা নিয়ে আমি চলে এসেছি 100 ক্লাব রেস্ট্রো ক্যাফেতে। আর এইখানে আসার পরেই কিন্তু এর অ্যাম্বিয়েন্সটা দেখে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছি, কারণ আমি একবার গিয়ে আগে দেখে এসেছিলাম। আর এই ক্যাফেতে ওয়েট করছে আমার ভীষণ ফেভারিট, ভীষণ ট্যালেন্টেড একজন অ্যাক্টর, যে শুধুমাত্র আমাকেই পরিচয় করে দিতে হবে না, তাকে আপনারাও ভীষণভাবে চেনেন। কে রয়েছে আজকে আমার সাথে আড্ডা দিতে, চলুন দেখে নেওয়া যাক। সে কিন্তু ভেতর অপেক্ষা করছে। এবার চলুন আমরা দেখে নিই এই 100 ক্লাব রেস্ট্রো ক্যাফেতে আমরা কি জমাটি আড্ডা দিই। এবং এখানকার খাবার কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, মাত্র 100 টাকা থেকে শুরু হচ্ছে। আর আজকে যে সমস্ত আইটেম খাবো সমস্ত কিছু কিন্তু 100 টাকার, কম্বো হচ্ছে 100 টাকা থেকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কি আড্ডা দিই এবং কি কি খাই। শুরুতেই বললাম, আসার আগে যে ভেতরে একজন আমার জন্য ওয়েট করছে, অরুণাবদে থ্যাংক ইউ ফুড কথায় আজকে আসার জন্য। আর তুমি বলো, এই রেট্রো ক্যাফেটা মানে 100 ক্লাব রেট্রো ক্যাফেটা, আমি ঢোকার সময় দর্শকদেরকে বলছিলাম যে অ্যাম্বিয়েন্সটা দেখেই আমি ভীষণ খুশি হয়ে গেছি খাবার না খেয়ে। তোমার কেমন লাগলো? প্রথমে সবাইকে নমস্কার। আমার খুব ভাল লাগছে এসে, এই গোটা থিমটা, ক্যাফেটার অ্যাটমসফিয়ারটা একটু অন্যরকম। এবং তার সাথে সাথে একটা ঘরোয়া ভাইবও আছে, একদমই। তো বেশ ভালো লাগছে। এবং যা বাইরে গরম পড়েছে এমনিতেই, তারপর চোখের আরামটাও হচ্ছে এবং ঠান্ডাও মানে গরম লাগছে না, তো ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, রবিবার এই যে বিকেল 5টা এবং তারপর একটা গরম ওয়েদার, যাই হোক আমরা একটা ক্যাফেতে বসে আজকে আড্ডা দেওয়ার প্ল্যান করছি। খাওয়া দাওয়া নিয়ে তোমার মোটিভটা কিরকম, মানে খাওয়া দাওয়া শুনলে কি ভাবো? দেখো, আমাকে দেখে তো মনে হয় না যে আমি খুব একটা মানে খাবার ভালোবাসি, আমাকে দেখে বোধ হয় মনে হয় না। হ্যাঁ, কিন্তু আমি খুব খেতে ভালোবাসি। ধরো কালকে না পরশু দিন আই ওয়াজ লিটল অফ, একটু মনটা খারাপ ছিল আমার বিভিন্ন কারণে। তো আমি একটু পোলাও আর একটু মাটন অর্ডার করলাম, ঠিক আছে, দুপুরবেলা। তো ওটা এলো, তারপর ভাবলাম এবার একটু মিষ্টি কিছু হোক। এটা বেশ লাল বলে একটা কোনো কোম্পানির, এবার কোনো একটা কোম্পানির প্যাড়া আছে, সেই প্যাড়াটা আনলাম, একটু কোল্ড ড্রিঙ্কস আনলাম। তো আমি সারাদিন খাই, প্রচুর খাই। আমি ব্যারাকপুরের ছেলে, ওখানে ডিবাপি, দাদা বৌদি, আরও অনেক রকমের বিরিয়ানির দোকান আছে। তুমি খেয়েই বড় হয়েছি, বাট আমার মেটাবলিজম এত হাই আমাকে দেখে বোঝা যায় না, কিন্তু আই লাভ টু ইট। এটা কিন্তু ভীষণ লাকি একটা ব্যাপার, লাকি বোঝা যাচ্ছে এখান থেকে, খুব লাকি। তবে আজকে আমাদের শুরুটা একটু স্পাইসি কিছু দিয়ে হবে, আর সেটাই আপনাদেরকে দেখাবো। এখন আমরা খেতে যেটা যাচ্ছি সেটার নাম হচ্ছে বারবিকিউ চিকেন, ঠিক আছে, বারবিকিউ চিকেন উইংস। আচ্ছা, এইটা কিন্তু 100 রুপিস, মানে এটা খুবই অবিশ্বাসনীয় একটা ঘটনা। কারণ আমি দর্শকদেরকে আগেই বলছিলাম যে আজকে মোটামুটি যা যা খাবো আমরা, যাদের দিয়ে পেট পুজো করবো, সবটাই কিন্তু মাত্র 100 টাকা, মানে ভীষণই পকেট ফ্রেন্ডলি। আর এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে এইরকম একটা দামে খাবার খাওয়াটা, আমরা জাস্ট বলবো লেটস ট্রাই ইট। ওকে,
এখন আমার সামনে চলে এসেছে, এটা হচ্ছে বারবিকিউ চিকেন উইংস। এটা সম্ভবত একটু ঝাল, মানে যা দেখে বুঝতে পারছি। আর 4 পিসের দাম হচ্ছে মাত্র 100 টাকা। এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছ কিন্তু টমেটোটা গার্নিশ করে রাখা হয়েছে। আমাদের কিন্তু দেখেই একদম সুখ এসছে, তো খেয়ে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কেমন খেতে। চলো তাহলে লেটস ট্রাই। লেটস ট্রাই। চিয়ার্স। চিয়ার্স। নাইস। রেসিপিটা খুব ভালো খেতে, পরে বলছি আমি। সুন্দর খেতে, অ্যাকচুয়ালি খুব ভালো খেতে। আর এটা কিন্তু যে স্পাইসিটা ভেবেছিলাম না সেটা নয়, বাট বারবিকিউ এটা ফ্লেভার রয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই যে এই চিকেনটা নর্মালি বারবিকিউ চিকেন উইংস, এটা উইংস হয় সেটা না একটু মানে কি বলবো, ক্রিস্পি হতে গিয়ে ভেতরের যে সফট ব্যাপারটা সেটা চলে যায়, তুমি দেখবে যে কোনো উইংসের ক্ষেত্রে। তবে এটা কিন্তু একদম ভেতরটা পুরো জুসি রয়েছে, অ্যান্ড চিকেনটা ভীষণই ভালো কোয়ালিটি, সেটা বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটা দেখে। আচ্ছা, খাওয়া দাওয়া নিয়ে যখন এত কথা হলো, তুমি বলে তুমি ভীষণ ফুডি, যে নিজে রান্না করা হয় কখনো? এইটা তো একদম ডিজাস্টার প্রশ্ন, এমন একটা প্রশ্ন যেটা অনেক জায়গায় এক্সপোজড হয়ে গেছে বিভিন্ন শোয়ের জন্যই আর কি। সেটা হচ্ছে যে আমি একটা রান্নাই পারি, যেটা হলো খিচুড়ি হয় অনেক। কারণ আমি ডালটা নিই আর গরম জলে ডালটা আর চালটা দিই, তারপর ব্যাপারটা ফোটে ভেজিটেবলস দিই, যেটা হয় সেটা হয়, সেটাই খাই। এছাড়া আমি আর কিছু পারি না। আমি যেহেতু একা থাকি সেই জন্য আমার রান্না বান্নার চব্বটা অতটা নেই। কারণ যেহেতু আমি ধরো বাড়িতে শুটিং করতে বেরোলাম সকাল 9টার সময়, রাত্রি এলাম 9টার সময়, তারপরে না আর ইচ্ছা করে না যে আবার, হয়তো ইচ্ছা করতেই পারে, আমি যদি পারি না অতটা তাই জন্য। বাট তারপরে মানে অনলাইন সাইট থেকে খালি খাবার এসেই যায়। আমি নিজে একদিন খুব যত্ন সহকারে রান্না করেছিলাম, তারপর আবার সেকেন্ড দিনও পারবো, থার্ড দিন থেকে বললাম যে না ঠিক আছে আবার এক সময় করবো কোনো একদিন। তবে হ্যাঁ, আমি ইউটিউব থেকে সবাইকেই বলি এরকম যে শিখেছি, বাট করা হয় না। বাট এটা আমার এই বছরের মানে একটা টার্গেট, যে আমি এই বছরে 2024-এর মধ্যে ভালো শেফ না হলে মোটামুটি শেফ রান্না করতে পারবো 2024-এর মধ্যে, তাই তো? বেশ। আচ্ছা, আমি যেটা একটু গোপন সূত্রে খবর পেয়েছি, যেটা হচ্ছে তুমি বড্ড নাকি মাকে খুব বিরক্ত করো। বিরক্ত বলতে, আমি কলকাতাতে এসেছি বিগত 2021-এ এসেছি, 3 বছর 4 বছর এসেছি হলো কলকাতায় আমি এসেছি। তার আগে আমি পুরোটাই বাড়িতে থাকতাম। আর আমি খুব মা ভক্ত ছেলে, মা বাবা ভক্ত জন্যই মানে মাকে ছোটোবেলা থেকে আমি ধরো মা এটা করবো সেইটা করবো এইটা করবো এইটা করবো। এবং আমি এই যে এখন অভিনয় করি, আমাদের নাটকে আমি গান গাই, এই গোটা মানে গান নাচ অভিনয় সব কিছুই না মার জন্যই। মানে মাই প্রথম ইনিশিয়েট নিয়েছিল যে এরম একটা কিছু কর, এরম একটা কিছু। আমাকে অভিনয় আবৃত্তি শিখিয়েছিলেন মা। আমাদের পাশের একটা জায়গাতে গান হয়, সেইখানে গান শিখিয়েছিলেন, আমার গান নিয়ে পড়াশুনো করা। তো সেই জন্য আমি মার উপর খুব ডিপেন্ডেন্ট। মানে আমার যদি একটা খুব ছোট কিছু লাগে, আমি হয়তো পারবো করে নিতে, কিন্তু আমার এই ভরসাটা আমার ওপর নেই যেটা মার ওপর আছে। মা এইটা না এরকম করতে হবে। তো আমি মাকে হাজারবার ফোন করি। আমি এই সুন্দরবন গেলাম কয়েকদিন আগে একটা শ্যুটের জন্য, আমি সেইখানকার যাবতীয় মাকে ছবি পাঠাই। আর মা এখন খুব সোশ্যাল মিডিয়া করছে আজকাল। আচ্ছা। আমি এখন তো সেই জন্য মার সাথে ওই সোশ্যাল মিডিয়ায়ও গোটা ব্যাপারটা খুব সুন্দর আদান প্রদান হচ্ছে আজকাল। তাহলে মা যখন সোশ্যাল মিডিয়া করছে তখন সোশ্যাল মিডিয়ার বেশ কিছু খবরও তাহলে রাখছে, তাই তো? ব্যাস হয়ে গেল। সেটা রাখছে, সেটা তো কিছু করার নেই। কারণ মানে ফেসবুকে আগে মা ছিল না, এবং মা আগে ব্লগ কিরকম করে ব্লগ করে বা কি করে এগুলো বুঝতো না। যবে থেকে বোঝা শুরু হয়েছে তবে থেকে মাকে আনব্লক করতে হয়েছে। হ্যাঁ, ফলত কোনো মানে আমি যখন প্রেম করছি না সেটা আলাদা কথা একটা, বাট আমি যখন প্রেম করতাম সেই সময়কারও ইনফরমেশন মা পেয়ে যেত ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের কোনো ছবিতে বা স্টোরি দেখে। তো কিন্তু এখন যেহেতু মানে আমার সাথে আমার মায়ের সম্পর্কটা বলো, আমার সাথে আমার বাবার সম্পর্কটা খুব মানে স্বচ্ছ, আমি যেটা হয় সেটাই মা জানে। খারাপও অনেক কিছু কাজকর্ম করি, সব মার কাছে পৌঁছায় খবর, সেই জন্য খুব একটা চাপ নেই, বকা খাই। কিন্তু মানে এগেইন ওইটাই হলো ব্যাপার যে মার সাথে আমার
মানে ওই ওই বন্ডিংটা তো স্ট্রং না, যে আমার কিছু লুকোতে হয় না, সেই জন্য আমি মাকে খুব বেশি করে জ্বালাই, বদল করি মা মা মা। বেশ, আচ্ছা আমাদের উইংস তো প্রচন্ডই ভালো লেগেছে, তবে নেক্সট আরো বেশ কিছু আইটেম রয়েছে যেগুলো এবার আমরা ট্রাই করবো, আর আমাদের আড্ডাটা কিন্তু কন্টিনিউ আর চলবে। আমি এটাও কন্টিনিউয়াসলি খেতে থাকি। একদম, এটা প্রচন্ড ভালো খেতে। এখন আমাদের সামনে চলে এসেছে, এটা হচ্ছে বাসন্তী পোলাও অ্যান্ড চিকেন কষা, আর এটা হচ্ছে চিকেন নুডলস অ্যান্ড হচ্ছে চিলি ফিশ, আর এই দুটোই কিন্তু মাত্র 100 টাকা। মানে ভাবা যাচ্ছে এরকম একটা কম্বো 100 টাকায়, আর এরকম একটা জায়গায় বারবারই বলছি, ভাবা যেহেতু যাচ্ছে না তাই খাওয়া শুরু করো প্লিজ। আমি অলরেডি প্লেট টেট নিয়ে বসে পড়েছি, আমি বাসন্তী পোলাও দিয়ে ট্রাই করব। আচ্ছা একটু কথাটা বলি, বাসন্তী পোলাওটা কিন্তু প্রচন্ড ঝরঝরে, কাজু কিশমিশ দেওয়া রয়েছে, আমার একটা তেজপাতা উঠছে যেটা আমি নেবো না, আমার কিছুই কিছুই উঠছে না, আমার কিছুই উঠছে না। বাসন্তী পোলাও এন্ড চিকেন কষা, আহা হা হা, আবার একটা ডেডলি কম্বিনেশন। ওনাকে কেমন লাগলো ফার্স্ট বাইট? খুব ভালো। এবার এইটা দিয়ে আমি আরোটা ভাববে বুঝতে পারবো কেমন লাগলো। খুব ভালো, যেমন স্পাইস তেমন সুইট অ্যান্ড স্পাইস, মানে যেটা বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি, আর চিকেন কষাটা একদম ঝাল ঝাল, দারুণ। সুন্দর সুন্দর, খুব টু গুড। আচ্ছা তোমার, আমি শুনলাম তুমি ব্যারাকপুর থেকে যখন বিলং করতে, এখন তো কলকাতায় রয়েছো, তখন মানে ওখান থেকে কি তোমার শুটিংটা শুরু হয়েছে, মানে তখন এরকম ভাবে জার্নি করে শুটিং করতে? আমি যখন প্রথম অভিনয় করা শুরু করি তখন ব্যারাকপুর থেকে যাতায়াত করতাম, কারণ তখন তো কলকাতায় সেটা তোকে চিনতাম না। এখন আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা তখন চিনি যেখান তবে থেকে, তখন তাদের ফ্ল্যাটেই থাকতাম। কিন্তু এরকম হতো যে যেহেতু আমি তখন সিরিজ করতাম, তখন সিরিজের বেশিরভাগ শুটিং করতো বেলগাছি, রাজবাড়ি, লাহাবাড়ি, এরকম ধরনের জায়গায়, আরো বেশ কিছু জায়গায়। তো খুব একটা দূরে যে রোজ থাকতো তা না, কারণ সিরিজের কাজ কিরকম হয় 5 দিন 3 দিন গ্যাপ, আবার 5 দিন, তো সেইটা বাড়ির থেকে যাতায়াত, তখন তো অভ্যাস ছিল বাড়ির থেকে যাতায়াত করতাম। তারপরে যখন আমি ধারাবাহিক করা শুরু করতাম তখন থেকে বুঝলাম যে এইটা আর হবে না। তো তারপরে কলকাতায় থাকা শুরু, মানে একদম প্রপারলি থাকা শুরু। বাড়িতে যাই, কম যাওয়া হয়, কারণ এখন মানে সিরিয়ালের শুটও কলকাতাতেই অফকোর্স বাড়ির থেকে, মানে ফ্ল্যাট থেকে যাতায়াত করি।
আরো বেশ কিছু কাজকর্ম করছি এখন, সেইগুলো সমস্ত কিছু অপারেটটা ফ্ল্যাট থেকেই হয়। তো সেই জন্য বাড়ি যাওয়াটা পুষ্কর হয়ে ওঠে। মা বাবা মাঝে মধ্যে আসে, আমিও যাই, মাসে আমি হয়তো 2-3 দিন তো বাড়ি যাই। তোমার যে চরিত্রটা আমাদের ভীষণ মন ছুঁয়ে গেছে, এটা শ্রীকান্তর ইন্দ্রদা। আচ্ছা, এই চরিত্রটা যখন পেলে তখন কেমন লাগলো? মানে ছোটবেলার একটা ওই ভাইব অ্যান্ড ওই সেই হয় না আমাদের প্রত্যেকের লাইফে একটা এরকম ইন্দ্রদা কিন্তু থাকে, তোমার কিরকম লাগলো চরিত্রটা করে? খাও, খেতে খেতে কথা বলি। পেলাম যখন, তখন আমি জানতাম না চরিত্রটা, কারণ আমি যখন প্রথম আমাকে বলা হলো যে অরুণাভ তোকে এমন ক্যারেক্টার ভাবছে, আমাকে বললো, গেলাম। তো আমি যেহেতু শ্রীকান্ত পড়েছিলাম এই জন্য জানতাম ক্যারেক্টারটা কিরকম, কিন্তু ক্যারেক্টারটার যে গ্রাফটা এইরকম একটা, মানে আমি যেখানে শুট করেছি সেইখানে একটা অদ্ভুত মানে মফস্বলের সাথে তার একটা খুব কানেকশন আছে, এবং ইন্দ্রদা এমন একটা ক্যারেক্টার যেটার সাথে আমরা সবাই, আমার লাইফে আমার দাদা ছিল, মানে কম বেশি কাছাকাছি এরকম দাদা ছিল। তো আমি যখন সেইটা স্ক্রিপ্টটা পাই, এবং আমাকে এটা অনেকেই আমার বন্ধু বান্ধবরা বলেছে যে তাদেরও খুব পছন্দের চরিত্র, কাছের চরিত্র, সবচেয়ে বড় কথা। এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই ডিরেক্টর অ্যান্ড দ্য হোল টিম যারা শ্যুটটা করেছে, এবং আমাদের ডিরেক্টর সানিদা, সেটা যে যারা লিখেছেন, যারা সেটাকে মানে আস্তে আস্তে তৈরি করেছেন, এবং অ্যাক্ট্রোপলিস, হইচই। তো এরকম ধরনের চরিত্র আমিও খুব লাকি যে আমি হয়তো গোটা সিরিজটায়, মানে ধরো যটা এপিসোড ছিল সেই এপিসোডগুলোর শুরুতে বা শেষে এরকম ভাবে ছিলাম, হ্যাঁ। কিন্তু লোকে যে ওই চরিত্রটাকে মনে রেখেছে, এবং এখনো আমার সাথে জাস্ট দুদিন আগেই একজন আমায় জিজ্ঞেস করলো চরিত্র সম্পর্কে, যেটা সেকেন্ড সিজন কবে আসবে। হ্যাঁ, এটা আমারও প্রশ্ন ছিল। আমার খুব ভালো লেগেছে এটাই যে চরিত্রটার লেন্থটা হয়তো খুব ছোট, কিন্তু ইম্প্যাক্ট অনেকটা, এবং সেইটার পুরো ক্রেডিট গোস টু দ্য রাইটার অ্যান্ড দ্য ডিরেক্টর। যেভাবে চরিত্রটাকে বুনেছে, যেভাবে liখেছে, সেইটা তাদের ক্রেডিট। এবার আমার নিজের পাঠ করে খুব ভালো, সেটা আমরা মানে দর্শকরা আমরা দেখে বুঝতে পেরেছি। আচ্ছা, এটা দেখে আপনারা কি বুঝতে পারছেন এটা কতটা ভালো? আশা করি বুঝতে পারছেন, না আমাদের এক্সপ্রেশনে বুঝতে পারছেন। তবে বুঝতে গেলে এখানে আসতে হবে, খেতে হবে। তোমার এই নুডলস অ্যান্ড ফিশের কম্বোটা কেমন বলো? আমার তো বেশ ভালো লাগছে, এবং আমি বহুদিন হয়ে গেল ফিশ খাই না মানে আমি খেতে ভালোবাসি, কিন্তু খেতে পারছি না। রোজ চিকেন খাওয়া হয়ে যাচ্ছে, মাটন খাওয়া হয়ে যাচ্ছে। তো আফটার আ লং টাইম আমি এটা খেলাম, এন্ড ইট ওয়াজ নাইস, ভেরি গুড। একটু বাসন্তী পোলাওর টেস্ট করে দেখো এটা কেমন খেতে। একদম হতে পারে। মানে আমি আপাতত পক্ষে এটা যখন খাচ্ছি তখন আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। বাসন্তী পোলাওটা আমার খুবই প্রিয়, মানে ও জাস্ট আমাকে বলছিল যে আমি কিছুক্ষণ আগেই বাসন্তী পোলাও খেয়ে এসেছি, বাট সব শেষ, দারুণ, এটা আলাদাই খেতে, সব শেষ। আপনারা প্লিজ আসুন এই গরমকালে, যদি একটু বাসন্তী পোলাও নাই খেলেন এখানে তাহলে এক্স্যাক্টলি। গরমকাল মানে যে হালকা খেতে হবে এর কিন্তু কোনো মানে নেই, কারণ বাসন্তী পোলাও আর চিকেন কষাটাও আমরা খাচ্ছি, তো এটা ভীষণ লাইট, খুব লাইট, মানে ভেরি লাইট, অ্যান্ড ঝাল নেই খুব একটা। আসুন খান, লিটারালি খুব ভালো খেতে। আরেকটা কথা, যেটা তোমাকে এই মুহূর্তে আমরা যেভাবে দেখছি সেভাবে দর্শকরা যেভাবে পছন্দ করছে, ওটা ভালো চোখে দেখছে না কিন্তু। এই চরিত্রটা মানে ভিলেনের চরিত্রটা করতে গিয়ে কতটা এনজয় করছো একটু বলো। খুব এনজয় করছি, খুব এনজয় করছো। আমি তো জানতাম না যে আমার মধ্যে ভিলেন আছে ঠিক না, মানে এই যে নেগেটিভ চরিত্র পছন্দ করি আমি এটা আগে এক্সপ্লোর করিনি। এটা আমি ধরো আমি যখন রাসমণি করছি সেখানে চরিত্র খুব গ্রে ছিল, কিন্তু এই ক্যারেক্টারটা প্রচন্ড ডার্ক একটা ক্যারেক্টার। মানে এই চরিত্রটার যদি ওই আমরা বাঁচতে বসি কতটা সাদা কতটা কালো, কালোটাই বেশি, অনেকটা বেশি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটা, চরিত্রটা একদিনে খারাপ হয়ে যায়। বাড়ির ভালো ছেলে ছিল, আস্তে আস্তে খারাপ। তো রাস্তা অনেক লোকজন আমাকে দেখে রেগে যায়, খারাপ করে কথা বলেছে ওদেরকে, বাট আমার খুব ভালো লাগছে। মানে আই এম সো হ্যাপি
এবং সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে যে না, মানে এই চরিত্রটা না অনেক কিছু করার ছিল এতদিন ধরে, এখন করার বাকি আছে আই গেস। অনেক কিছু করেছি, খুব ভালো লেগেছে করে। এবং আমি আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, আমি না বুঝতে পেরেছি যে যাদেরকে আমরা খারাপ, ধরো তোমার আমার খারাপ লাগে কোনো কারণে, বললাম ভিলেন, সেই ভিলেনের একটা পার্সপেক্টিভ থাকে যে সে কেন ভিলেন। প্রত্যেকের গল্পেই কেউ না কেউ ভিলেন, তোমার গল্পে যে ভিলেন সে আমার গল্পে হিরো। তো সেইগুলো আমার মাথায় একটু এসছে। আর এই ধরনের চরিত্র করতে গেলে এই যে আমাদের ব্যক্তিগত জীবনের যে ক্যাওসটা চারপাশে ঘটছে, মাঝে মাঝে এত ঝগড়া ঝামেলা আরো বিভিন্ন অশান্তি যা আসছে, সেইগুলোর তো একটা আমার মনে হয় অভিনেতা হিসাবে এটা খুব লাভজনক ব্যাপার। সেই দুঃখগুলো, সেই ব্যথাগুলোর একটা বেরোনোর জায়গা। মানে আমি আমার জীবনে যে ব্যর্থতাগুলো আছে, আমার জীবনে যে দুঃখগুলো আছে, সেইগুলো এই চরিত্রটার মাধ্যমে খুব ভালো বেরোবে। সেই জন্য আমার ওরা পড়তে খুব ভালো গেছে। খাওয়া দাওয়া আর আড্ডা সবটাই আমরা খুব সুন্দর করে কমপ্লিটের দিকটায় পৌঁছচ্ছি। এবার বলো যে তোমার নেক্সট কি কাজ আসছে, দর্শকরা আর কিভাবে তোমাকে দেখছে? দর্শকরা আর কিভাবে আমায় দেখছে, একটা তো চলছেই, আমরা সবাই জানি স্টার জলসায় রাত 10টায় হরগৌরী পাইস হোটেল চলবে। এছাড়া এটা কিন্তু একটা কথা বলে তোমাকে কেটে, হরগৌরী পাইস হোটেল যেটা বললো প্রচুর রিউমার্স আসে, তো যখন ভালো কিছু কাজ হয় তো এইগুলোর দিকে একটু কাজ দেবেন না, এটা আমি পার্সোনালি বলছি। বলো নতুন কি আসছে? নতুন আসছে, আমি একটা সিরিজ করছি খুব শিগগির, নষ্টনীর বলে যে সিজন 1টা ছিল হয়েছে আই ওয়াজ দেয়ার, তার সিকুয়েল আসছে, সেটা শুট খুব শিগগির শুরু হবে। আমি একটা খুব ছোট ছবি করেছিলাম আবার ফিরে এলে বলে, আমরা খুব ক্যাজুয়ালি বানিয়েছিলাম, বাট সেটা প্রচুর ভিউ হয়ে গিয়ে প্রায় 2 লাখ ভিউয়ের কাছাকাছি যেতে যায় ভারত বাংলাদেশ মিলিয়ে। বাংলাদেশ থেকে অনেক মানুষ দেখেছে, আমাকে দেখে বলেছে, তার সিকুয়েল আসছে। আচ্ছা, আরেকটা কাজ করছি, যে কাজ সম্পর্কে আমি বলতে পারবো না, ছবি হওয়ার কথা, বাট সেটা দিলে আমার এখন একটু আর কিছুদিন পর আমি নিজেই বলতে পারবো সবাইকে। আর আমাদের কিছু নাটক আসছে, যেগুলো মঞ্চে হয়, আমি সেগুলো কখন বলতে পারি না কোনো জায়গায়, বাট আমি বলছি প্লিজ আপনারা দেখতে আসবেন, আমাদের নাটক আছে। আমি সমস্ত দেখে খুব শিগগিরই থাকবো, কাহিনী নাম আমাদের দলের, আরও এই বিভিন্ন এইসব কাজ মিলিয়ে মঞ্চ, টেলিভিশন, পর্দা তো হচ্ছে এইভাবে। ভেরি সরি। আচ্ছা, আজকের ফুড কথায় এসে কেমন লাগলো বলো? মানে আজকে জগতে আড্ডা, খাওয়া দাওয়া, আমরা যদিও সবটাই শেষ করবো, তবে সেটা অফ ক্যামেরা করবো, কারণ এত এত খাবার, এত এত কথা, সবকিছু কি আর করা যায়? আমি এমন ভাবে খাবো সেটা, এমন ভাবে খাবো সেটা। হ্যাঁ বল, কেমন লাগলো? খুব ভালো, আমি তো এটার ফ্যান হয়ে গেছি, বলে আমার ফ্যান হয়ে গেছি, চাউমিনেরও ফ্যান হয়ে গেছি, একটু আগে যেটা এলো সব কিছুরই ফ্যান হয়ে গেছি। তো এবার এই জাস্ট ক্যামেরাটা অফ হলে আমি আমার ফ্যানডামটা দেখাবো, তুমি কতটা ফ্যান, সেটা আমি ক্যামেরাকে দেখাতে পারছি না, ভেরি সরি, আমি খুব শাই। একদম, এটা কিন্তু সত্যি কথা, এখানে না এলে বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি এটা কেমন খেতে। যাদবপুর সুলেখা মোড়ের একদম কাছে রয়েছে 100 ক্লাব রেস্ট্রো ক্যাফে। আপনারা এখানে আসুন, এখানকার খাবার টেস্ট করুন, আর সবচেয়ে বড় কথা, এখানে এত পকেট ফ্রেন্ডলি প্রাইসে এত সুন্দর আইটেমস পাওয়া যায়। এছাড়াও কিন্তু আরো অনেক ইউনিক আইটেম তাদের লঞ্চ হচ্ছে, সেই সমস্ত কিছু আপনারা আসুন, এখানে এক্সপ্লোর করুন, খান, টেস্ট করুন, আর আমাদেরকে কমেন্ট সেকশনে জানান আপনাদেরকে কিভাবে আমরা আরো হেল্প করতে পারি ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য, আর এরকম আরো সুন্দর সুন্দর চ্যাট দেখানোর জন্য। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, তবে তার আগে বলবো এরকম আরো অনেক চ্যাট অ্যান্ড খাওয়া দাওয়া সন্ধান পেতে গেলে নজর রাখতে হবে প্রত্যেক রবিবার ঠিক বিকেল 5টায় জিও বাংলার ফুড কথায়। তো চলো, মানে আমরা এবার জাম্প করি খাওয়া দাওয়াটায়, এটা কিছু বলার নেই, এটা সাংঘাতিক খেতে। পোলাওটা তো আজকে সব কিছু শেষ করি, ম্যান অফ দ্য ম্যাচ।